অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে যে শিক্ষকদের রাস্তায় দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া, জনমানুষের ভোগান্তি তৈরি করা ছাড়া আর একটা সিঙ্গেল কোনো অপরচুনিটি অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই। সময় পুলিশের এই ঢাকা শহর ফাঁকা করতে কোনো তো পুলিশের লেথাল মানে বুলেটে কোনো মানুষ মারা যায়নি, একজন দুজন মারা গেছে, তারা টিয়ার গ্যাসে বা হার্ট অ্যাটাক করে রিক্সা থেকে পড়ে এরকম মারা গেছে। তাহলে গোপালগঞ্জে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করে 5 জন মানুষকে মারা যেতে হলো? বেতন কম হলেও শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে ভালো ইনকাম করেন, মূল বেতন তাদের তুলতেই হয় না। কি বলবেন আসলে এরকম একটা বিষয় তো সমাজে বেশ আলোচিত আছে বিষয়। আমি এটার সাথে একমত না, কারণ আপনি যদি এই এমপিওভুক্ত শিক্ষকদের কথা চিন্তা করেন, সেই শিক্ষকদের পরিধি সারা বাংলাদেশে, একেবারেই পঞ্চগড়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলে কিংবা সেই বরগুনার একেবারে প্রত্যন্ত অঞ্চলে, ওখানে দেখা যাচ্ছে যে ওখানে পরিস্থিতিটা এমন যে ওখানে আপনাকে ওই কলেজ কিংবা স্কুল টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের বাসায় গিয়ে কনভিন্স করতে হয়, তাদের মা বাবাকে কনভিন্স করতে হয় যে আপনার ছেলেটাকে কাজে না পাঠায় স্কুলে দেন, এবং বলে যে প্রয়োজনে একটু এক্সট্রা টাইম আমার সাথে আমার বাসায় এসে দরকারে থাকুক, পড়ুক, তারপরেও ছেলেটাকে পড়ান, এরকম চরিত্র। আবার দেখা যাচ্ছে যে শহরে কিছু হয়তো স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে সেটা সংখ্যা কম শিক্ষকদের, সেখানে আবার প্রাইভেট শিক্ষক সংখ্যা বেশি, তো তারা কিন্তু এই আন্দোলনের অন্তর্ভুক্ত না, যারা মূলত সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে রাখছে। যেমন আমি যে স্কুল কলেজে পড়েছি সেটা একটা এমপিভুক্ত স্কুল কলেজ ছিল, তো সেখানে দেখা যাচ্ছে যে আমি যদি ওখানে একটা প্রাইভেট সিস্টেম থাকতো আমি পড়তে পারতাম না। আবার সরকারের পক্ষে তো এত সরকারি স্কুল এত, সেটা আরো বেশি বেতনের বিষয়। তো সেই জায়গা থেকে এই যে দাবিটা, এবং তাকে তো আপনি প্রাইভেট পড়াতে বাধ্য করছেন, কারণ সে থাকার টাকা না দেন, খাওয়ার টাকা না দেন, মানে 12,000 টাকা দিয়ে যে একজনের সংসার চলে না, এইটা বোঝার জন্য তো কারো নাসার বিজ্ঞানী হওয়ার দরকার না, এটা তো খুব সিম্পলি মানুষ বোঝে। এখন দেখেন, আমি আসলে এই সরকারের মোটা দাগে একটা বড় যে জায়গাটা আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে এই সরকার আসলে কি করেন। মানে এই সরকারের অন্যান্য সরকারের তুলনায় তো আমাদের আসলে কিছু মানে ভিন্ন প্রত্যাশা ছিল। দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ে আপনি যাবেন কিংবা অধিদপ্তরগুলোতে আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন এদের প্রাইমারি কাজ হচ্ছে বদলি এবং প্রমোশন, যেইটা কোনো আসলে কাজই না। একটা জায়গায় খালি থাকা সাপেক্ষে একজন শিক্ষক তিনি সেখানে যাবেন, কিংবা একজন মানুষ সেখানে প্রমোশন হবেন তার বয়স অনুযায়ী, এইটা কাজ নিয়ে তারা এমন বিরক্ত থাকেন, এমন ব্যস্ত থাকেন, মনে হয় যেন তারা সারা পৃথিবীর থেকে বড় একটা শিক্ষা পলিসি বের করছেন। কেন ব্যস্ত থাকে বলে? কারণ ওই যে এইটার সাথে এটা দিয়ে তারা এটাকে অনেক জটিল করেন, এবং করে কি করেন, তারা চায় যে শিক্ষকরা এটার জন্য তাদের কাছে আসবেন যে স্যার আমার বাবার ক্যান্সার হয়েছে, আমাকে একটু আমার বাড়ির পাশে দেন। এটা এসে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারিকে একজন বাবার বয়সী প্রফেসর এসে তার হাত পা ধরবেন, এটা হচ্ছে তাদের এক ধরনের ক্ষমতার চর্চা। দ্বিতীয় জায়গা হচ্ছে তারা এটা দিয়ে একটা টাকার একটা খেলা এখানে খেলেন, যে বদলি 2 লাখ থেকে 5 লাখ 10 লাখের এই খেলাটা, যেইটা আসলে মূলত একটা থার্ড পার্টিকে যদি বলে দেয়, একটা অনলাইন সফটওয়্যার সিস্টেম যদি থাকে যে অ্যাপ্লাই করবে অটোমেটিক্যালি বদলি হয়ে যাবে, এটাতে কোনোদিন মন্ত্রণালয় এখানে তাকায়ও দেখবে না যে কি হবে। পৃথিবীর বহু রাষ্ট্রে এরকম চলে, যেটা একটা অটোমেটেড সিস্টেমে চলবে। সেটা হচ্ছে মন্ত্রণালয়, আমি বলবো 80% কাজ শুধুমাত্র এই ধরনের একটা নাথিং কাজের উপরে মন্ত্রণালয় করে। দ্বিতীয় কাজটা কি করেন? দ্বিতীয় কাজ করেন যে শিক্ষকরা কে কোথায় হচ্ছে, কাকে কোন দলীয় লোককে প্রিন্সিপাল বানানো যাবে, কোন জায়গা থেকে হচ্ছে সরকারি কলেজের প্রিন্সিপাল বানানো যাবে, কোন অধিদপ্তরের কারে নিয়ে আসা যাবে, এবং এই ধরনের কাজ, এবং মিটিংয়ে অ্যালাউন্স করে তারা বাকি 20% কাজ করে। মূলত শিক্ষকদের যেটা কাজ, যে এই মনে করেন 1 বছরে আমি ধরে নিচ্ছি 3,000 কোটি টাকা এই সরকারের নাই, এই সরকার যদি সত্যি সত্যি শিক্ষক বান্ধব হয় তাহলে কি করবে? সে এসে নীতিগত সিদ্ধান্ত নেবে যে আমরা 20% নীতিগত সিদ্ধান্ত আমরা প্রজ্ঞাপন দিলাম, কিন্তু আমরা এটা বাস্তবায়নের জন্য আমরা 2 বছর একটা রূপরেখা দিব। সব শিক্ষকরা খুশি হয়ে যেত, যে বলতো ঠিক আছে। তার মানে এই সরকারের কি হতো? এই সরকার আপনি তো নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন, আপনার কিন্তু টাকা দেয়া লাগছে না, আপনি একটা বাস্তবায়ন প্রক্রিয়া চালু করে দেন যে 5% এই মাসে হবে, 10% এই মাসে হবে করে, এরকম কিন্তু আপনি করতে পারতেন, প্রতি বছরে হবে। তার মানে আপনি যেটা করেন নাই সেটা হচ্ছে তাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অ্যাসেসমেন্ট করেন নাই। এবং আমি খুব কষ্ট পাই, যিনি একজন শিক্ষা উপদেষ্টা আছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার ব্যাপারে শুনি তিনি মহা এলিট মানুষ, তিনি আসলে শিক্ষকদেরকে মূল্যায়নই করেন না। তার মানে শিক্ষকদেরকে বেতন দিতে গেলেই এই ধরনের হিসাব নিকাশটা আসে, এবং অঙ্কটা হয় কি 1 বছর 2 বছর হিসাব করে একসাথে একজন শিক্ষক 12,000 টাকা বেতনের 20% পেলে সে কয় হাজার টাকা তার হয়? 2,000 টাকা হয় বা এরকম। তো তার এই আপনি যদি এই লেভেলে চিন্তা করেন, তার 2,000 টাকায় কিন্তু সে তার একটা যাপিত জীবনের একটা বাসা ভাড়া নিয়ে থাকা কিন্তু তারপরও সম্ভব না। কিন্তু আমরা তাদের সমস্ত একেবারে প্রাইমারি থেকে শুরু করে মানে কলেজ পর্যন্ত সবারটা যোগ করে একসাথে দেখা যায় সংখ্যাটা অনেক বড়। এটা একটা সমস্যা জায়গা। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে তাদের যে দাবি,
এই দাবিটা তো আমরা দেখেছি যে গত সরকারের সময় মানে 2024-25-এর বাজেটে 1.78% ছিল শিক্ষার বরাদ্দ জিডিপির। এই বছরে সে 1.77% হয়েছে, মানে 1% কমেছে, মানে 0.1% কমেছে। কেন কমালো? দেখেন, এত অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষকদের বেলায় বলছেন আমরা তো সবকিছু পারবো না, তাহলে আপনি তো এখন মেগা প্রজেক্টগুলো চালাবেন না, আপনি তো 5টা ব্রিজ করবেন না, আপনি তো বড় বড় কিছু এখন করবেন না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে আপনার বাজেটটা গেল কই? অন্যান্য সময় তো আমি বুঝি যে এক বছর পদ্মা সেতু করতে হয়েছে, যমুনা সেতু করতে হয়, এরকম বড় বড় মেগা প্রজেক্ট থাকে, যে কারণে তার উন্নয়ন প্রকল্পে বাজেটটা বেশি লাগে। এই বছর তো আপনার সেটা নাই। তার মানে আমাদের কি ধারণা ছিল যে এই বছরে শিক্ষা বাজেটটা আর একটু বৃদ্ধি পাবে, তার মানে সেই এক্সাম্পলও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেট করে নাই। তৃতীয় যে জায়গাটা আমরা বলি সেটা হচ্ছে অন্তর্বর্তী, আমি যে শুরুতে যে বাক্যটা বললাম যে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে যে শিক্ষকদের রাস্তায় দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া, জনমানুষের ভোগান্তি তৈরি করা ছাড়া আর একটা সিঙ্গেল কোনো অপরচুনিটি অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই। দেখেন, তারা যখন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পরে পুরো শিক্ষা প্রকল্প নিয়ে তাদের একটা অ্যাসেসমেন্ট থাকা দরকার ছিল, একটা শিক্ষা কমিশন পর্যন্ত তারা করে নাই। তার মানে আপনি কিভাবে বুঝবেন শিক্ষকের কি সমস্যা? দেখেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে যে আপনাদেরকে যদি আমরা 20% দেই তাহলে কত টাকা খরচ হয়। মানে এর থেকে হাস্যকর এবং অথর্বতা একটা গভর্নমেন্টের পক্ষ থেকে হতে পারে না। একজন শিক্ষক, তার পক্ষে কি সারা বাংলাদেশের শিক্ষকদের ডাটা আছে? তিনি কি বলতে পারেন, একজন কলেজের শিক্ষক কি বলতে পারেন কতগুলো আলিম মাদ্রাসা আছে, কতগুলো দাখিল মাদ্রাসা আছে? এটা কার কাছে আছে? এটা 2টা অধিদপ্তরে, 3টা অধিদপ্তরের কাছে আছে। সিম্পলি যে অনলাইনে কারা কারা বেতন নেয়, স্কুলের রেজিস্ট্রেশন দেখেন, শিক্ষক সংখ্যা দেখেন, যোগ দেন, এই গুণ দেন। এই সিম্পল জিনিসটা এটা কেন করে? ওনাদেরকে বলে যে আপনারা কালেক্ট করে নিয়ে আসেন, এরপর ওনারা আবার 15 দিনে অধিদপ্তরের পিছনে পিছনে দৌড়ায়, কারণ উনি তো ওনার তো বাড়ির ভাই বোন না সবাই এই শিক্ষকরা, তো উনি আবার অধিদপ্তরের পিছনে পিছনে দৌড়াবেন। দৌড়ালে কি হবে? 15 দিন 1 মাস পর্যন্ত দৌড়ে ওনারা এসে বলবেন যে এই হয়েছে, না এটা তো ঠিক হয় না, আপনারা তো এটা বাদ দিয়েছেন, যান আবার এটা যোগ করে নিয়ে আসেন। আচ্ছা, এরকম করে শান্ত, আরেকটা প্রশ্ন, সেটা আমি একটা আপনার শেষ করি। সেটা হচ্ছে যে এরকম করে তারা শিক্ষকদেরকে মানে চেয়েছেন যে তারা যেন রাস্তায় রাস্তায় ঘোরেন, এবং এইটা ঘুরে তারা মজা পায়, কারণ তারা তো আমলা, সে শিক্ষক না, তো সে জীবনে পড়ায় না, সে মনে করে যে আমি তো মানে এই আমলারা তো আবার কোন শিক্ষকের কাছে পড়েছে, তো ওইটাই তো সে মনে করে যে আমি যার কাছে পড়ে আসছি তারে এখন আমি আমার বারান্দায় বারান্দায় ঘুরাচ্ছি। এই ধরনের পৈশাচিক আনন্দ এটা আমলারা পায়। এই যে মনে করেন এই অন্তর্বর্তী সরকার তো আসলে সব দাবি পূরণ করা সম্ভব না, কিছু দাবি হয়তো পূরণ করেছে দাবি দেওয়ার কারণে, কিন্তু আমরা একসময় একটা রীতি ছিল যে নির্বাচনের আগে আগে বা এক ধরনের আন্দোলন করা, সে যারা এতদিন আন্দোলন করে কোনো আদায় করতে পারেনি তাদের দাবিগুলো, নির্বাচনের আগে আগে তারা আন্দোলন করে যার দাবিগুলো পূরণ হয়। এটাও কি সেই ধরনের? না না, ওনারা তো আন্দোলন দীর্ঘদিনের ছিল, ওনারা তো একবারে সরকার আসার শুরু থেকে আন্দোলন করছে। আর এটা যদি বলেন কে আন্দোলন করে না অন্তর্বর্তীকালীন সরকারের সময়, দেখেন এই যে আমি একবারে একটা টাকার কথা বলেন না, আমলাদের মধ্যে যাদের চাকরি চলে গেছে 10 সালে 20 সালে, যাদের বলে বঞ্চিত হয়েছে, এখন সবাই কিন্তু সচিব হইতো না। ভূতপক্ষ সচিবের নামে একটা সচিব দিয়ে একজন, তার চাকরি শেষ, তার কিন্তু সার্ভিসে নাই, রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই তারে দিয়ে এখন আর, সে হয়তো বঞ্চিত হয়েছে, ঠিক আছে বঞ্চিত হয়েছে, আমরা তার প্রতি সহানুভূতিশীল। সেই সচিবদেরকে ভূতপক্ষ সচিব বানায়, একজনকে 5টা 7টা প্রমোশন দিয়ে, যাদের বেতন ছিল মনে করেন 50,000, তাদের বেতন 1.5 লাখে নিয়ে সেই টাকা সরকার বসে বসে পরিশোধ করতেছে, যার এখন বর্তমানে সার্ভিসে কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা নাই। তার মানে জাতীয় কিছু পাচ্ছে না। তার মানে এটার জন্য আপনি কেন, এটা তো সবাই বিএনপি জামাতের সচিব ছিল, বিএনপি জামাতের কারণে তার বঞ্চিত হয়েছে, কেন আপনি বলেন নাই কেন যে বিএনপি সরকার, নির্বাচিত সরকার আসুক তারপরে আমি দেব, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার। তাদের বেলায়, আমাদের বেলায় প্রত্যেকটা সেক্টরে আপনি কিন্তু আন্দোলন করে যার যার দাবি আদায় করছেন। শিক্ষকরা তো নিরহ, শিক্ষকরা হচ্ছে যদি বলে না, শিক্ষকরা একটু রাস্তা আটকালে বলে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যায় না, কিন্তু শিক্ষকের পেটেও তো ওই মোটা চালের চাহিদা তো আছে। মুশফিকুস সালিহিনের কাছে শুরুতেই, মুশফিকুস সালিহ 5 আগস্টে আন্দোলনের নেতৃত্বে দেওয়া একেবারে সবার আগে শীর্ষ নেতা যাকে বলে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টাদের আসনে ছিলেন, উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন। উপদেষ্টার দায়িত্ব ছেড়ে আসার ছেড়ে প্রায় কয়েকটা মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই তার এক বিস্ফোরক মন্তব্য যে উপদেষ্টাদের অনেকেই আখের গোছাতে ব্যস্ত, কেউ কেউ সেফ এক্সিটের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করার চেষ্টা করছেন, লিয়াজু করে সেফ এক্সিটের কথা তার চেষ্টা করছেন। আসলে বিষয়টা কি? আসলে হঠাৎ করে উপদেষ্টা, সাবেক উপদেষ্টার এমন বিস্ফোরক মন্তব্য কেন? ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা যারা শুনছেন এবং আমার সহ আলোচককে।
আমার কাছে মনে হয় যে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন এইটা তার গত 1 বছর বা 13 মাস এই সময়টা জুড়ে এই সরকারকে দেখা এবং নানা ঘটনা আমাদের অনেকের চেয়ে কাছ থেকে তার তো দেখার একটা সুযোগ হয়েছে, সেটার থেকে যে উপলব্ধি সেই উপলব্ধি থেকেই তিনি এই কথাটা বলেছেন। তার কারণ হচ্ছে যে এই নিশ্চয়ই তিনি উপদেষ্টা থাকাকালীনও নিশ্চয়ই এরকম কিছু দেখেছেন নাকি? আমি ধারণা করতে পারি যে অবশ্যই তিনি তো কাছে যেহেতু ছিলেন অনেক কিছু দেখার সুযোগ তার হয়েছে এবং একেবারে 5 তারিখের পর থেকেই আমাদের এই সরকার গঠন প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত ছিলেন। এই সরকারের কিছু গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো ছিল, ধরা যাক রাষ্ট্রপতিকে নিয়ে যখন একটা প্রশ্ন তৈরি হলো এবং রাষ্ট্রপতির অপসারণের একটা দাবি আসলো, সেই সময়টায় তিনি সরকারে ছিলেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রথম যখন গত ডিসেম্বরে একটা আলোচনা শুরু হলো, সেই সময়টাতে তিনি ছিলেন এবং ভিতরে থেকে তিনি দেখেছেন আসলে কি হয়েছে। সেই সময় আমরা দেখেছি, ধরুন আইসিটি ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেই অ্যাক্টে দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মানে দলগতভাবে কোনো দলের বিচার করার যে জায়গাটি, সেই বিষয়টিও তখন শুরুতে বাদ ছিল। পরবর্তীতে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের একটা দাবি হলো, তখন সরকার এটাকে আবার অন্তর্ভুক্ত করলো। এই প্রক্রিয়াগুলো তো তিনি ক্যাবিনেটে থেকে দেখেছেন। এর বাইরে যদি আমরা দেখি যে যেভাবে করে আমাদের সংস্কার প্রক্রিয়াগুলো আগানোর কথা ছিল, সেখানে ধীরে ধীরে এই উপদেষ্টা পরিষদের একটা দিকে, একটা দলের দিকে ঝুঁকে যাওয়া, লন্ডন বৈঠকের পরে মনে হওয়া যে আসলে এই সরকার বলা যায় একটি দলের কথাতেই সরকার পরিচালিত হচ্ছে, এমন একটা আভাস পাওয়া। নির্বাচন কমিশন যেটা গঠিত হলো, সেই নির্বাচন কমিশনের এখনকার যে কার্যকলাপ আমরা দেখছি এবং সেই নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত, সেটা ইশরাক হোসেন ইস্যুতে যদি বলি, অথবা এনসিপি প্রতীক নিয়ে তাদের যেই কার্যক্রম, কথাবার্তা, সেগুলো যদি দেখি, এই সব কিছুতেই মনে হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ তারা গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, মানুষ যেই অ্যাসপিরেশন থেকে গণ অভ্যুত্থান করেছিল, এবং সেইটাকে আমাদের মনে হচ্ছে না যে এই উপদেষ্টা পরিষদ ধারণ করে। তারা এটিকে অভ্যুত্থানের 14 মাস পরে বুঝেছেন নাকি এর আগেও বুঝেছেন? আমার মনে হয় এটা তো একটা ধারাবাহিক উপলব্ধির, একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি উপলব্ধি করেছেন। এই সময় এসে হয়তো বলছেন এটা হয়তো আরো আগে। উনি তো উপদেষ্টার পদ ছেড়েছেন প্রায় কয়েক মাস হয়ে গেল, এতদিন পরে কথাগুলো কেন? দেখুন, মানে আমরা তো কারো ব্যাপারে কোনো একটা ধারণা হলেও, মানে ওইটা তো শুরুতে হঠাৎ করে ওনারটা তো ধারণা না, উনি অবশ্যই প্রত্যক্ষদর্শী ছিলেন, যেহেতু তিনি উপদেষ্টা ছিলেন। এটা একটা ঘটনা দিয়ে আপনার হয়তো একটা সিম্পটম মনে হবে যে আসলে এটা প্রশ্ন তৈরি হবে। এই প্রশ্ন তৈরি হওয়ার পরে আরো ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনা দেখে আপনি তারপরে হচ্ছে একটা প্যাটার্ন দেখবেন এবং সেখান থেকে আপনার এক ধরনের উপলব্ধি হবে। আপনি শুরুতে যখন একটা সরকার দুর্বল থাকে, যে সরকার তখন প্রশাসন তখন আসলে নন এক্সিস্টেন্ট, পুলিশ বাহিনী নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, অর্থনৈতিক অবস্থা খারাপ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি আসলে তখন ওই সরকারের এই সমালোচনা করলে দেশের বৃহত্তর স্বার্থটা কি ক্ষতিগ্রস্ত হয় কিনা, সেটাও একটা দেখার বিষয় ছিল। আরেকটা হচ্ছে যে আপনি আসলে কখন আপনি বুঝবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এখন আমি আসলে বুঝতে পারছি, এটা তো একটা সময়ের পরে মানুষের উপলব্ধিটা হয়, সেটাও একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেক তখন যদি তিনি এই বিষয়গুলো তুলতেন, তখন যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিট তো এখন নাই। সেই স্পিরিট থাকাকালীন কি সিদ্ধান্তটা আরো নতুন ভাবে নেওয়া যেত না? আপনাকে একটা যদি উদাহরণ, যেটা আমি হয়তো বিভিন্ন আলাপচারিতায় জানি, সেটা হচ্ছে যে ওই আইসিটি যে অ্যাক্ট যেটা হয়েছিল, অর্থাৎ ওই দলগত বিচারের বিষয়টি, ওই বিষয়ে কিন্তু যারা ছাত্র উপদেষ্টা ছিলেন তারা কিন্তু দলগতভাবে বিচারের বিধানটি ওইখানে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিলেন, কিন্তু তারপরে উপদেষ্টা পরিষদের মেজরিটি ডিসিশন অনুযায়ী সেটা তখন হয়নি। এরকম অনেক বিষয় হয়তো তিনি ওই ফোরামে যথাযথ জায়গায় আলোচনা করেছেন। বিষয়টা যেহেতু ওই ফোরামে ব্যক্তিদের সাথে তার ব্যক্তিগত জায়গায় থেকে কথা বলার সুযোগ রয়েছে, প্রক্রিয়াটা আসলে কি হওয়া উচিত, আগে আপনি ব্যক্তিগতভাবে কথা বলবেন, সাংগঠনিক বা মানে ওই ফোরামে কথা বলবেন, তারপরে কাজ না হলে এটা পাবলিকলি আসবেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন। এখন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টাদের আত্মীয় স্বজনের ব্যাপারেও কিন্তু বিভিন্ন ধরনের খবর বের হচ্ছে। হয়তো নাহিদ ইসলাম যেহেতু সরকারে ছিলেন এক সময়, উনি হয়তো আমাদের চেয়ে আরো বেশি কিছু জানতে পারেন, সেটা উনি স্পষ্ট করতে পারবেন। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন মোশাররফ সালেহ, সেটা হচ্ছে উনি উপদেষ্টা থাকাকালীন এই সমালোচনা করেননি, বের হয়ে করছেন এবং এখন করছেন, ঠিক আছে, কিন্তু এই সময়টাতেও অভ্যুত্থানের নায়কদের দুজন এখন উপদেষ্টা পরিষদে আছেন। তারা কেন যদি এই ভুল ত্রুটিগুলো যে হয়ে থাকে উপদেষ্টাদের, তারা কেন এখন উপদেষ্টার পদ দখল করে আছেন? তাহলে তারা দখল করে আছেন, নাহিদ ইসলাম চলে এসেছেন, তাহলে এই ধরনের আচরণটা দ্বিচারিতা কিনা? দেখুন, এই দখল শব্দটা নিয়ে আমার একটু আপত্তি রয়েছে। সেটা হচ্ছে যে আপনার দখল না, দায়িত্বে আছেন। হ্যাঁ, দায়িত্বে যেহেতু আছেন, তাহলে সেই জায়গা থেকে কিছুদিন আগে কিন্তু আমরা তথ্য উপদেষ্টাকেও দেখেছি, তিনিও কিন্তু এই সমালোচনাগুলো করেছেন
এবং তিনিও কিন্তু তিনি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের করেছেন, এবং এই আলাপচারিতা কিন্তু রয়েছে যে এই বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন উপদেষ্টারা কাজ করছেন, সেই কথাগুলোও কিন্তু রয়েছে। সেগুলো হয়তো ওনারা আরো খোলাসা করে যখন বলবেন তখন হয়তো আমরা পরিষ্কার হতে পারবো। কিন্তু সামগ্রিকভাবে মূল বিষয়টি হচ্ছে কি যে এই যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে এক ধরনের আজকের আগ পর্যন্ত বলা যায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এবং আগামী নির্বাচনটা আয়োজনের ক্ষেত্রে একটা দলের উপর যেই নির্ভরশীলতা আমরা দেখতে পাচ্ছি, এই সেফ এক্সিটের কথা বলা হচ্ছে। আমরা অতীতে 111-এর সরকারের সময় কি দেখেছিলাম, যে যেই তত্ত্বাবধায়ক সরকার বা যেই সেনা সমর্থিত সরকারটা ছিল, সেই সরকারটি পরবর্তী সরকারের সাথে কোনো না কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের ছিল যে তারা পরবর্তীতে তাদেরকে নিরাপত্তা দিবে অথবা নিরাপত্তা দেশ ত্যাগ করতে দিবে। এরকম মনে হচ্ছে আশা করতে, মানে সে ধরনের কোনো প্রত্যাশা বা সিম্পটম বা ইঙ্গিত সেরকম একটা আশঙ্কা তো আসলে ওনার কথা থেকে আমাদের মনে হচ্ছে যে এরকম সেফ এক্সিটের কথাটা কেন বলছেন। সেফ এক্সিট তার প্রয়োজন হয় যার আসলে কোনো একটা জায়গায় তিনি ধরা খাওয়ার মানে সম্ভাবনা। আমি প্রশ্নটা করেছি যে বড় কোনো দলকে সেনাবাহিনী বা সেনা সমর্থিত মনে করেন কিনা। না, সেই কথা এই জায়গা থেকে তো আমাদের একটা মানে সেনাবাহিনীর যদি বলি যে অনেক জায়গায় আমাদের সমালোচনা রয়েছে, সেই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ইস্যুতে কিছু দলের সাথে, কিছু রাজনৈতিক দলের সাথে সেনাবাহিনীর কিছু পজিশন অ্যালাইন করে। ধরেন যখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নির্বাচনের কোনো সময়সীমা দেননি, তখন সেনাপ্রধান একটা সময়সীমা প্রথমে দিয়ে দিয়েছিলেন, সেটার সাথে আবার একটা বৃহৎ রাজনৈতিক দলের পজিশন অ্যালাইন করছিল। নিবন্ধন না থাকলেও মানে আমি তো মনে করি যে যদি জাতীয় নাগরিক কমিটি থাকতো শুধু, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকতো, এটা যদি প্ল্যাটফর্ম আকারে থাকতো, রাজনৈতিক দল না হতো, তারপরেও এদেরকে ছাড়া ওই ঐকমত্য কমিশনের মিটিং হতেই পারতো না। কারণ যেই ছাত্র নেতৃবৃন্দ ডাক দিয়ে বা ধরুন গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্তভাবে রয়েছে, কিন্তু তারা তো গণ অভ্যুত্থানের ফেস ছিল, তাদের ওই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে এই ডাকটা তো তারা দিয়েছিলেন। তারা যখন ব্যবস্থার বিলোপের কথা বলছেন, নতুন ব্যবস্থা যখন নির্মাণ করবেন, ওইখানে নিবন্ধন ডাজন্ট ম্যাটার। ওই জায়গায় আপনি তার রাষ্ট্রকল্প কি এটা জানতে আপনি তাদেরকে অবশ্যই এখানে নিতে হবে। উল্টা আমি তো বলবো যে শুধু এনসিপি কেন, যদি এইখানে ঐকমত্য কমিশনে এনসিপির বাইরে অভ্যুত্থানের স্টেক হোল্ডার অন্যান্য যে আরো তরুণদেরকে যদি সম্পৃক্ত করতে পারতো সরকার, সেটা আরো ভালো হতো, সেটা করা উচিত ছিল, সেটা করতে পারেনি, এটি সরকারের ব্যর্থতা। কিন্তু এই নিবন্ধনের যে আলাপটা, এই আলাপটা শুধুমাত্র ঘায়েল করা ছাড়া আর কোনো মানে অপ্রয়োজনীয় আলাপ। কারণ নিবন্ধন না থাকার পরেও এনসিপি পুরো বাংলাদেশে যখন জুলাই পদযাত্রা করেছে, তখন মানুষের যে সমর্থন পাওয়া গেছে, এটা তো অনেক নিবন্ধন থাকা দলেরও সেটা নেই। আজকে একটা খবরে দেখলাম যে একটা নতুন দল নিবন্ধন পেতে যাচ্ছে, যাদের হচ্ছে একটা টয়লেটের দুই পাশে দুটো রুম রয়েছে, সেটা নিয়ে তাদের কার্যালয়, এটাই হচ্ছে একটা নতুন দল হচ্ছে। আর এনসিপির নিবন্ধন পেতে অনেক ধরনের কাঠখড় পোড়াতে হয়েছে, যদিও তথাকথিত কিংস পার্টি এনসিপি। যেমন ধরুন আছে এখন সুযোগ সুবিধার কথায় বা ওই যে দলীয়করণের কথা যদি আসি, শিক্ষা মন্ত্রণালয় কোন উপদেষ্টার অধীনে? আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা তিনি তার বন্ধু বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া যায়। এটা ওপেন রয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়টা আসলে কার অধীনে? সেটা কি এনসিপির বা ওই গণ অভ্যুত্থানের যারা ছাত্রনেতা তাদের অধীনে? তাদের অধীনে নয়। প্রশ্ন তুলেছেন পুলিশ প্রোটোকল নিয়ে। আজকে কি যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ যদি হয়, সেখানে কি প্রোটেকশন দেওয়াটা পুলিশের দায়িত্ব কিনা? এখন আমাদের জুলাই পদযাত্রার ক্ষেত্রে একটা মানে পার্থক্য রয়েছে, দুইটা পর্যায়ে রয়েছে। জুলাই পদযাত্রায় গোপালগঞ্জের ঘটনার আগে এবং পরে, এবং গোপালগঞ্জের ঘটনার আগে আমি জুলাই পদযাত্রায় ছিলাম, যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের ওই বিভিন্ন জেলায় ঢুকলে একটা পুলিশের গাড়ি হয়তো সাথে থাকতো, ওই একটা গাড়ি পুরোটা সময় জুড়ে আমাদেরকে হয়তো ওই তার সীমানা পর্যন্ত করে দিত, পার করে দিত। এই ছাড়া ওই সময় ওই যে শাহজাহানটা যেগুলো দেখা গেছে গোপালগঞ্জের পরে, সেটা তো সরকার তার ব্যর্থতা ঢাকতে, গোপালগঞ্জে সরকারের যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, সরকারের পুলিশ প্রশাসন যে ফেল করেছে, সেটার ব্যর্থতা ঢাকতে পরবর্তীতে ফরিদপুর থেকে এমনভাবে শাহজাহান দিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছে, যেটা আমাদের জুলাই পদযাত্রার যে স্বতঃস্ফূর্ততা, মানুষ যে মানে খুবই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এসে কথা বলছিল, আমরা মানুষের সাথে মিশছিলাম, সেক্ষেত্রে বাধা তৈরি করেছে। ওটা আমাদের মানে আপনাদেরকে উদ্ধার নয়, বাধা তৈরি করতে এটা সরকার। দেখুন আমাকে একটা জিনিস বলুন, 28 অক্টোবর 23 সালের 28 অক্টোবর বিএনপি যখন লাখো মানুষের সমাবেশ বা বিএনপি সহ যুগপৎ আন্দোলন যারা করছিল ঢাকা শহরে করেছিল, সেই সময় পুলিশের এই ঢাকা শহর ফাঁকা করতে কোনো তো পুলিশের লেথাল মানে বুলেটে কোনো মানুষ মারা যায়নি। একজন দুজন মারা গেছে, তারা টিয়ার গ্যাসে বা হার্ট অ্যাটাক করে রিক্সা থেকে পড়ে এরকম মারা গেছে। তাহলে গোপালগঞ্জে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করে 5 জন মানুষকে মারা যেতে হলো? আমরা তো পরবর্তীতে জেনেছি তার আগের এক সপ্তাহ জুড়ে এই গোপালগঞ্জে আশেপাশের জেলা থেকে আওয়ামী সন্ত্রাসীরা সেখানে এসে যুক্ত হয়েছিল। সেগুলো কি পুলিশের ইন্টেলিজেন্স জানতো না? উল্টা আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে প্রশাসন যেসব পুলিশ অফিসাররা এই আওয়ামী সন্ত্রাসীদের ধরতে তৎপর ছিল, তাদেরকে অনুৎসাহিত করা হয়েছে। তো এখন তো আসলে প্রশ্ন যাচ্ছে যে ওইখানে আমাদেরকে যে
সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হলো, ওই সিকিউরিটি ক্লিয়ারেন্স কিসের ভিত্তিতে তারা দিয়েছিল? সো ওই ঘটনার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার যে চাপে পড়েছে, সেই চাপ সামলাতে তারা উল্টো পরবর্তীতে এমন পরিস্থিতি তৈরি করেছে যেতে মনে হয়েছে যে আমরা কিংস পার্টি হিসেবে সুবিধা নিচ্ছি। ওই সুবিধা তো আমরা চাইনি। কিছু কিছু জায়গায় আমরা ফোন করে বলেছি যে এই পুলিশ আমাদের দরকার নেই, কারণ এটা আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে। আরেকটি বিষয় হচ্ছে, গোপালগঞ্জে যদি পুলিশ না যেত বা সেনাবাহিনী না যেত, পরিস্থিতি অন্যরকম হতো না? গোপালগঞ্জে দেখুন, যেই জায়গায় আপনার প্রয়োজন ছিল, যেই জায়গায় আপনার সিকিউরিটি থ্রেট ছিল, সেই জায়গায় আপনি পর্যাপ্ত ব্যবস্থা নেননি। আর যে জায়গায় মানুষ আমার সাথে মানে মিশতে চায় স্বতঃস্ফূর্তভাবে, সেই জায়গায় আপনি উল্টা একটা বাধা তৈরি করছেন। আরেকটা জিনিস বলি, এই যে সার্কিট হাউস নিয়ে কিছু কথা ওই সময় দেখেছি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বিভিন্ন জেলায় গেলে সার্কিট হাউসে থাকে না? বাংলাদেশে কয়টি জেলায়, এই ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো কিছু বড় বড় শহর বাদে কয়টি জেলায় ভালো থাকার মতো মানে মোটামুটি মানসম্পন্ন জায়গা আছে, সেখানে রাজনৈতিক দলগুলো গেলে স্বাভাবিকভাবেই ওই সার্কিট হাউসটায় থাকে। তাও আমরা অধিকাংশ ক্ষেত্রে এটা অ্যাভয়েড করেছি যেই জায়গায় পারিনি। ইনফ্যাক্ট সার্কিট হাউসে তো আমাদের এত মানুষকে রাখার মতো জায়গাও নাই। শাপলা প্রতীক নিয়ে যেটা বলছিলেন, সেটা হচ্ছে আমরা পরিষ্কারভাবে মনে করি যে সাংবিধানিকভাবে এবং আইনি দিক থেকে শাপলা প্রতীক পেতে আমাদের কোনো বাধা নেই, এবং নির্বাচন কমিশনও আসলে কোনো পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি যে কেন আমরা শাপলা প্রতীক পাবো না। এবং সেই কারণে আমরা মনে করি যে এটা নিয়ে আসলে নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে একটা রাজনীতি করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমরা মনে করি এই জন্য এটাকে আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত, এবং এটি আমাদের অধিকার আমরা মনে করি। কেননা যেহেতু আমরা এটা প্রাপ্য এবং এটা দিতে কোনো ধরনের সংকট নেই, কোনো ধরনের আইনি সাংবিধানিক কোনো বাধা নেই, এটার জন্য আমরা যেভাবে করে মুভ করা দরকার পলিটিক্যালি সেটা আমরা করবো, এবং প্রয়োজনে আমরা যদি মনে করি এটার জন্য আইনিভাবে কোনো লড়াই করতে হবে, সেটাও আমাদের বিবেচনায় রয়েছে। শাপলা প্রতীক আপনাদের চাই? শাপলা প্রতীক আমাদের চাই। আপনারা বলছিলেন জুলাই পদযাত্রা আপনাদের জনগণের বেশ সাড়া পেয়েছেন, সেখানে তো শাপলা প্রতীক নিয়ে সাড়া পাননি। পেয়েছেন আপনারা যে গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, সেই কথাগুলো বলার কারণে তো জনগণের সাড়া পেয়েছেন, সেখানে শাপলা প্রতীক লাগবে। সেখানে আবার ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে যে বিভিন্ন জায়গায় আপনার এরকম অনেক ফুটেজ রয়েছে, আপনি দেখবেন যে মানুষ এসে আমাদের নেতাদের সাথে যখন দেখা করছেন তারা শাপলা উপহার দিচ্ছেন। আপনি এরকম অনেক ফুটেজ আমার কাছে রয়েছে। এটা তো আপনাদের বক্তব্যের সাথে মিল রেখে হয়তো শাপলা প্রতীক আপনাদের উপহার। তার মানে হচ্ছে আমাদের ওই বক্তব্যটা মানুষ যদি সেই সময় যদি অন্য কোনো প্রতীকের কথা বলতেন তাহলে তো জনগণ আপনাদেরকে সেই প্রতীক উপহার দিত, হতে পারতো। কিন্তু মানে বিষয়টি হচ্ছে আমরা যখন শাপলা প্রতীকের কথা বলেছি, মানুষ এটা অপছন্দ করেনি, এবং মানুষ এটা আমাদের প্রতীক হিসেবে মনে গ্রহণ করেছে দেখে আমাদেরকে এটা দিয়েছে। সো সেই জায়গা থেকে আমরা দেখুন, আমাদের কিছু সহজ পয়েন্ট আমরা কিছুদিন আগে একটা প্রেস রিলিজে বলেছি, সেটা আমি সংক্ষেপে আবার একটু বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় প্রতীকের যুক্তিটা এক সময় দেওয়া হতো, যেটা এখন আর ইলেকশন কমিশনও দেয় না, সেই জাতীয় প্রতীকের ভিতরে ধানশীষ রয়েছে, তারকা রয়েছে এবং শাপলাও রয়েছে। সো এই প্রতীকের মধ্যে অন্যান্য যে ধানের শীষ বলি, তারকা বলি, একটা বিএনপির আর একটা হচ্ছে জেএসডির প্রতীক হিসেবে রয়েছে। সো শাপলাটা আমাদের দিতে কোনো আমরা সমস্যা দেখি না। সেকেন্ড বিষয় হচ্ছে এই শাপলাটা জাতীয় প্রতীকের ভিতরে যেভাবে রয়েছে, এইটাকে যদি আপনি অন্যভাবে শাপলা করেন, ধরুন এই শাপলাটার ছবিটা একটু ডিস্টর্টেড হলো, এখানে শাপলার হয়তো পাতাটা বেশি থাকলো, নিচে ভাসমান শাপলা থাকলো না, ইনফ্যাক্ট এটা রংটা ডিফারেন্ট হলো, অনেকে যদিও বলেন যে ব্যালটের রং থাকবে না, কিন্তু ধরলাম এটা শেপটা ডিফারেন্ট হলো, যাতে এটা ওই জাতীয় প্রতীকের ভিতরে একটি অংশে যে শাপলা রয়েছে সেটার চেয়ে ভিন্ন বোঝা যায়, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তারপরের বিষয়টি হচ্ছে, অনেকে বলে থাকেন যে এটা যেহেতু শাপলা জাতীয় প্রতীকের জায়গায়, আমরা কাঁঠালকে দেখেছি জাতীয় ফল হয়ে এটা একটা রাজনৈতিক দলের প্রতীক। আবার আরেকটি কথা রয়েছে যে পুলিশ বা ডিজিএফআই সহ বিভিন্ন সংস্থার লোগোতে শাপলা রয়েছে, এটা কেন দেওয়া যাবে না? আমরা আবার দেখি বিমান বাহিনীর লোগোতে ঈগল রয়েছে, যেটা আবার এবি পার্টির প্রতীক। তো সেক্ষেত্রেও আমাদের মানে নির্বাচন কমিশনের কাছে তো কনসিস্টেন্ট না তাদের। সো এই কনসিস্টেন্সি যেহেতু নেই, তার মানে এখানে কোনো ঘাপলা রয়েছে। মানে সেই ঘাপলাটা কারা তৈরি করছে? এই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে আমাদের কাছে মনে হয়। আরেকটা প্রশ্ন উঠেছে যে এই প্রতীক নিয়ে আপনাদেরকে ব্যস্ত রাখার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে কোনো কাজ করতে যেন না পারেন, এরকম একটা কথাও তো আপনারা বলেন, আসলে কি তাই? প্রতীক নিয়ে আপনাদেরকে ব্যস্ত করে রেখেছে আপনারা যাতে মাঠে কাজ করতে পারেন? আমরা তো কিছুটা ব্যস্ত রয়েছি। একে তো আমরা একটা নবীন রাজনৈতিক দল, যে কারণে আমাদের ধরুন সাংগঠনিক একটা পুরনো রাজনৈতিক দলগুলোর অনেকগুলো শাখা যেভাবে একসাথে অ্যাক্টিভ থাকে, সেই সাংগঠনিক কাঠামোটা এখনো আমাদের সম্পূর্ণরূপে দাঁড়ায়নি। তো সেই জায়গায় আমাদেরকে যদি আসলে এভাবে প্রতীক নিয়ে ব্যস্ত রাখার মতো ঘটনা ঘটে, এটা হয়তো অন্যান্য আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের সুবিধা হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটা ধরুন অন্য রাজনৈতিক দল আমাদেরকে কৌশল হিসেবে নিতে পারে যে আমাদেরকে এইভাবে ব্যস্ত রাখবে। নির্বাচন কমিশন কি তাহলে অন্য কোনো রাজনৈতিক দলের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা? এবং সেটা যদি হয়ে থাকে, সেটা আমাদের কাছে মনে হচ্ছে, তাহলে এই নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবে, তার কাছে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, এটা নিয়ে তো প্রশ্ন তৈরি হচ্ছে, সন্দেহ তৈরি হচ্ছে।
জাতীয় সরকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধি নিয়ে সরকার গঠন না করে জাতীয় সরকার গঠন করলে আক্ষেপ তৈরি হতো না। উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সমাজের সঙ্গে মিলে যদি জাতীয় সরকার করত তবে ছাত্রদের কাঁধে এই দায়িত্ব আসতো না। ঐতিহাসিক প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছিল। ওই সময় তো জাতীয় সরকারের একটা প্রস্তাব এসেছিল, তো বিশেষ করে 5 আগস্টের পর। ওই সময় কেন জাতীয় সরকার হলো না কেন? আসলে কি এনসিপি চাইনি নাকি অন্যান্য রাজনৈতিক দল? জাতীয় সরকার হয়নি কারণ বিএনপি চাইনি, অ্যাজ সিম্পল এস দ্যাট। এবং তার আগে যদি আর একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থানটাকে কিছুটা, গণ অভ্যুত্থানের মর্যাদাটা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, কারণ আমাদের যে রাজনৈতিক দলগুলো সেগুলো 5 তারিখেই ক্যান্টনমেন্টে চলে গিয়েছে এবং ক্যান্টনমেন্টে যে এখানে সামরিক বাহিনীকে একটা স্টেক হোল্ডারে পরিণত করেছে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে। এটা একটা নতুন একটা ডাইনামিক্স তৈরি করেছে। তারপরে কি হয়েছে, ওই দিন সন্ধ্যাবেলাতেই আমরা পরবর্তীতে এই গণঅভ্যুত্থানের নেতাদের কাছ থেকে যেটা জেনেছি, ওই দিন সন্ধ্যাতেই তাদের জুমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপি জাতীয় সরকারের প্রস্তাবে রাজি হয়নি। এবং যেহেতু বিএনপি আসলে তখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা যদি জাতীয় সরকারের রাজি না হয় তাহলে আসলে অন্যরা মিলে করলেও আসলে সেটা ফলপ্রসূ কিছু হবে না। সেই কারণে আসলে জাতীয় সরকারটা পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। কিন্তু জাতীয় সরকারটা হলে যেটা হতো সেটা হচ্ছে, এই জাতীয় সরকারের ভিতরে সকল রাজনৈতিক ফোর্স যদি থাকতো তাহলে আমাদের যে সুবিধাটা হতো সেটা হচ্ছে যে এই সরকারের একটা মাঠে একটা প্রেজেন্স থাকতো এবং সবাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার ছিল সবাই, এবং রেসপন্সিবল সরকারের কেন রাজি হলো না বলে মনে হয় বিএনপি? আমাদের কাছে মনে হয় যে এইখানে বৃহত্তর স্বার্থের চেয়ে বিএনপি দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। একটি হচ্ছে জাতীয় সরকার হলেই ওই সরকারের মেয়াদটা একটু দীর্ঘ হবে, তাহলে দ্রুত নির্বাচন হলে বিএনপি আশা করেছিল যে নির্বাচন হলে বিএনপি এককভাবে বিজয়ী হয়ে আসবে, পুরো সরকারের কন্ট্রোলটা বিএনপির হাতে থাকবে। কিন্তু জাতীয় সরকার হলে এটা শেয়ার করতে হবে, ওই শেয়ারিং এ বিএনপি যেতে চায়নি। সেকেন্ড বিষয় হচ্ছে যে এই সরকারটা এরকম ভঙ্গুর একটা অবস্থার উপরে, মানে একে তো অর্থনৈতিকভাবে একটা ভঙ্গুর অবস্থানে আওয়ামী লীগ সরকার রেখে গিয়েছিল, তারপরে 5 আগস্টের পরে যেই প্রশাসনিকভাবে যে ভঙ্গুর অবস্থায় ছিল, ওই ভঙ্গুর অবস্থায় যেই সরকারি দায়িত্ব নেবে তাকে কিছু ডার্টি জব করতে হবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন, পরবর্তীতে উপদেষ্টা পরিষদ, সেই কারণেই উপদেষ্টা পরিষদের তিনি একজন উপদেষ্টা। সেই ক্ষেত্রে কি আমরা কি ধরে নেব কি এনসিপির সাথে এই উপদেষ্টার একটা লিঙ্ক আছে কিনা? মাহফুজ আলম অবশ্যই আমাদের গণঅভ্যুত্থানের একটি প্রধানতম ব্যক্তি, যে আসলে সামনের থেকে আসলে লড়াইয়ে ভূমিকা রেখেছেন এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এই গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট গঠন হয় সেখানে তিনি অংশ হয়েছেন। আমাদের সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু এনসিপির সাথে, এই রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। যদি ব্যক্তিগত সম্পর্কের জায়গা বলেন, আমাদের সাথে অনেকের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাদের একই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, একই সাথে অনেক দীর্ঘদিনের একটা যাত্রা, সেখান থেকে তার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে যদি নাই থাকে বা সুসম্পর্ক আছে, কিন্তু তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন, যে আসলে বড় কোনো সংঘাতের আশঙ্কা এনসিপি দেখছে কিনা? হ্যাঁ, সংঘাতের তো একটা আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ যেভাবে রাজনৈতিক দলগুলো আসলে বিভাজিত হচ্ছে, যেখানে আসলে এই সময়টাতে সবচেয়ে বেশি ঐক্যমত্যের প্রয়োজন, তার বদল আসলে জুলাই সনদ বা এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে যখন শুধুমাত্র নির্বাচনের ট্রেনে ওঠার আলাপ উঠে আসে এবং সেই দিকেই আসলে ধাবিত হয় এবং নানাভাবে আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি আসন দেয়া হচ্ছে, ভাগ বটোয়ারার আলাপ উঠছে। তো সেই জায়গা থেকে তো আসলে আমরা দেখছি যে জাতীয় পার্টির মতো দল নতুন করে আবার তারা দাবি তুলছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না। এই আলাপগুলো উঠছে কীভাবে? এই আলাপগুলো উঠছে তো আসলে আমাদের মধ্যে বিভাজনগুলো তৈরি হওয়ার ফলে। তো সামগ্রিকভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হচ্ছে, কারণ তাদের ব্যাপক একটা ফান্ডিং আছে। সেই ফান্ডিংটা কিন্তু তারা চ্যানেলাইজ করছে এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা যারা লীগের সন্ত্রাসী বাহিনী আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে প্রশ্রয় পাচ্ছে। তো সেই আলোকেই তো আসলে একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশি বিদেশি অনেক এজেন্সি, অনেক সংস্থারও একটা মদদের জায়গা অবশ্যই আছে, যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, একটা 1/11-এর মতো পরিস্থিতি তৈরি করার একটা আশঙ্কা অবশ্যই আছে। এই যে আপনি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, বিভেদ চলছে, সেক্ষেত্রে এনসিপির দায় কতটুকু? এনসিপির দায়, আসলে তো এনসিপির দায়ের জায়গাটা খুব বেশি আমি বলতে চাই না আর কি, কারণ এনসিপি বরঞ্চ দায়িত্বশীল ভূমিকা রেখেছিল একটা ঐক্য ধরে রাখার জন্য ডে ওয়ান থেকে। সেটা জাতীয় সরকারের
ফরম্যাট বলার ক্ষেত্রে যেমন একটা ভূমিকা ছিল, কিন্তু সেটা হয়নি। এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে চারিতা করে গেছে এবং সামগ্রিকভাবে যে প্রসেসে আগানোর কথা ছিল সেটার দিকে তারা যায়নি। তো এনসিপি বরাবরই তাদের লাইনটা ক্লিয়ার ছিল। এই লাস্ট জুলাই সনদের ক্ষেত্রে যখন তারা দেখতে পেয়েছে যে এটাও একটা মানে কোনো আইনি ভিত্তি নেই, একটা কাগজি দলিল হিসেবে রয়ে যাবে, সেখানে তারা তাদের বাধ্য হয়ে আসলে মানে তারা তো জনতার সাথে প্রতারণা করতে পারে না। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সুসম্পর্ক রাখার জন্য তো জনতার সাথে আমরা প্রতারণা করতে পারি না। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দল, তো সেখানে আসলে এত বড় প্রতারণা আমরা করতে পারিনি। তো এক্ষেত্রে যদি আপনারা বলেন যে আপনারা ঐক্য বিনষ্ট করেছেন, সেটা বলতে পারেন, কিন্তু আমরা জনগণের সাথে কোনো প্রতারণা করতে চাই না। তা আপনাদের বক্তব্যগুলো কি মনে হয় না আপনাদের কিছুটা বিভেদ তৈরির কারণ তৈরি করেছে? যদি বলি কত সপ্তাহ, কতদিন বিএনপির বিরুদ্ধে, কতদিন জামায়াতের বিরুদ্ধে, আবার শোনা যায় জামাতের সাথে জোটে যাচ্ছেন, আবার শোনা যাচ্ছে বিএনপির সাথে জোটে যাচ্ছেন, কিন্তু তাদের এই দুই দলের বিরুদ্ধেও আপনাদের বক্তব্যগুলো বেশ আক্রমণাত্মক, এরকম বক্তব্য তো হচ্ছে নাকি? না দেখেন, আমরা তো আসলে মানে আমরা এমন কোনো বক্তব্য দিয়েছি যেটা আসলে মিথ্যা কথা বা নেগেটিভলি পোর্ট্রে করা হয়েছে এরকম তো না। যেটা বাস্তব, যেটা সত্য, সেটাই আমরা তুলে ধরছি। এখন মানে বিএনপির যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমরা তো সেই সমালোচনাটা করব। জামাত ইসলামী যদি কোনো ভুল করে থাকে সমালোচনা করব, সেম হয়তো আমাদেরটাও করবে। এটা আপনারা জাজ করবেন যে আসলে এটা কতটুকু সত্য কথা বলা হচ্ছে, কতটুকু মিথ্যা কথা বলা হচ্ছে। তথ্য যদি ভুল থাকে আপনারা সেটা জাতির সামনে তুলে ধরবেন, অন্য দলেরটাও সেইভাবে তুলে ধরবেন। তো আমরা তো আমাদের জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে একটা দল মানে পিয়ারের আলাপ তুলে একরকম আবার অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সেই যেখানে তাদের দাবি ছিল ওটাতে স্টিক না থেকে দেখা যাচ্ছে যে আবার অন্য আলাপে চলেছে, সেক্ষেত্রে তো জামাত ইসলামের ক্ষেত্রে আমাদের আহ্বায়কের এরকম বক্তব্য এসছে, সেম ওয়েতে বিএনপির জায়গাটাও এসছে। তো তাদের যে ঐতিহাসিক দায়ের জায়গাগুলো সেগুলো যদি আমরা পর্যালোচনা না করি, তাহলে আবার 90-এর মতো তিন জোটের রূপরেখার মতো একটা আলাপ আবার 20 বছর পর জাতিগত কোনো একটা ফেলিয়ারের সিচুয়েশনে আসবে, সেখানে ঐতিহাসিকভাবে এই তরুণদেরকে দায়ী করা হবে। মানে আমরা দেখলাম জামায়াতের সাথে আপনাদের সবচেয়ে আক্রমণাত্মক বক্তব্যগুলো হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে, জামায়াত স্বাক্ষর করার পর, মানে আপনাদের সাথে কি কোনো চুক্তি ছিল যে তারা স্বাক্ষর করবে না, আপনাদেরকে বাদ দিয়ে তারা স্বাক্ষর করে ফেলেছে? এরপর থেকেই বলা হচ্ছে, নাহিদ ইসলাম বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত রাজনীতি প্রতারণা করছেন, না, এরকম করে এরকম আসলে তো পরপর আমরা দেখলাম না। এরকম করে আনুষ্ঠানিক কোনো চুক্তি বা আলাপ আলোচনা কোনো রাজনৈতিক দলের সাথে এনসিপির ছিল না। সাইদ মুস্তাফিজ, এই বক্তব্য তো আপনাদের সামান্তা শারমিন দিয়েছিলেন যে জামায়াত ক্ষমতায় গেলে বা ইসলামী আন্দোলন বা জামাত যারা আছে ক্ষমতায় গেলে, ইসলামের কথা বলেন। জামাত ক্ষমতা গেলে আওয়ামী লীগ ফিরে আসবে, যেহেতু ইসলামী এক জোট 7টা দল, সেক্ষেত্রে তারা যদি ক্ষমতায় যায় আওয়ামী লীগ ফেরার এই আশঙ্কাটা কেন হয়েছে এনসিপির? এটা সামান্তা শারমিনের বক্তব্য। সামান্তা শারমিন তো আপনাদের দলের হ্যাঁ, ডেফিনেটলি। তবে আমার যেটা মনে হয় যে কি কারণে উনি বলতে পারে, কারণ দেখেন যে অভ্যুত্থানের পরবর্তী সময়ই মানে জামাতের যেই সফট টোন, কারণ তারা তো অনেক বেশি আসলে জুলুমের শিকার ছিল হাসিনার আমল, কিন্তু তারপরেও তারা এসে যখন বলেছে যে না আমরা ক্ষমা করে দিলাম, বা তার পরবর্তীতে বিভিন্ন সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যারা নেতারা আছেন তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে আসলে একটা গুড মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে তাদের কাছে তারা সেফ, নিরাপদ। আবার আমরা বিদেশেও দেখছি কিছু কিছু নেতাদের সাথে বৈঠক হয়েছে। তো এই জায়গাগুলো থেকে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। তবে আমরা আশা করতে চাই যেন তারা আসলে এই এই ব্যাপারগুলো একটু কথাগুলো চিন্তা জুলাই করে। সনদে স্বাক্ষর করার পরেই বেশি আসছে। না, তার আগেও আমাদের থেকে কথা এসছে, যেরকম আপনি ইন্ডিভিজুয়াল এরকম ব্যক্তির বিশেষ কথা বলেন, আমরা যখনই এরকম কিছু দেখেছি আওয়ামী লীগ প্রশ্নে তো আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এটা আমাদের জায়গায় বা ব্যক্তিগত জায়গা থেকে আমরা সবাই যখনই দেখেছি এটা প্রতিবাদ করেছি। উত্থানের পরবর্তী সময় থেকেই যারা আছেন বিএনপি, জামাত বা যতগুলো রাজনৈতিক দল, স্টেক হোল্ডার আছেন, তারা বিভিন্নভাবে আসলে এটাই স্টাবলিশ করার চেষ্টা করেছে যে এই সন্তানগুলো আমাদের, বা আমরা এদেরকে কোনো না কোনোভাবে নার্চার করেছি, বা এদের পিছনে বিএনপির কোন নেতাকে বলতে শুনিনি এরা আমাদের থেকে জন্ম নিয়েছে, তোমরা বাপের সাথে পাল্লা দিতে এসো না, এই কথা বিএনপির কোন নেতা এটা তো গোলাম পরোয়ার সাহেবের আসলে রাজনৈতিক শিষ্টাচারের বহির্ভূত যে কথাবার্তা, তার থেকে এটা এসছে আর কি। তো বিএনপি থেকে কিছুটা দায়িত্বশীল জায়গা ছিল দেখে হয়তো বা এইরকম করে টোনে কথা বলি, বাট তারাও এরকম টোনে অন্যভাবে অনেক কথাই বলেছে যে এরা বাচ্চা কাচ্চা, এরা ছোট, বা এটা তো আমাদের থেকে এসছে, এদেরকে আমরা বিভিন্ন সময় এটা করছি ওইটা করছি, তো এরকম করে অনেক কথাই আসছে। এখন দেখেন যে মানে আমরা তাদের সবাইকে শ্রদ্ধা করতে চাই, কারণ বিগত সময় তাদের সবারই কোনো না কোনো ভূমিকা ছিল, কিন্তু তারা
এই সময় এসে যদি আসলে আরেকটা গ্রুপকে ছোট করে দেখে, হেয় করে দেখে, এটা দুঃখজনক। কারণ এই সময় আসলে বয়স, মানে এই ব্যাপারগুলোকে আসলে ম্যান্ডেটরি করা উচিত না। কারণ এনসিপি কি জামায়াত ছোট করে দেখেছেন এরকম কোনো বক্তব্য কি আপনার কাছে আছে? এই যে এনসিপি যে বক্তব্যগুলো দিয়েছে সেই বক্তব্যের জবাবে তিনি এই কথাগুলো বলেছেন, মিয়া গোলাম পরব। এনসিপি দেখেন, এনসিপি রাজনৈতিক বক্তব্য দিয়েছে। এনসিপির রাজনৈতিক বক্তব্যকে আমরা এক্সপেক্ট করি যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে ডিবাঙ্ক করবে। জি। এখন যদি নাহিদ ইসলামের, আমাদের আহ্বায়কের যদি বক্তব্যতে সেটা নিয়ে আলোচনা করতে পারতেন, তার কাছে ওরকম উত্তর নেই। মানে অ্যাকচুয়ালি যে এই ব্যাপারে তার উত্তর নেই দেখি তো সেটা এই কথা বলেছে। আপনি শুনেছেন তার বক্তব্যে এই রিলেটেড আর কোনো কথা আছে? সে ডিরেক্ট এটা দিয়ে আক্রমণ করেছে। তো এখানে তো আসলে বোঝাই যাচ্ছে যে কে আসলে মানে চাইল্ড তার মানে তাদের কাছে বক্তব্যের জবাব না থাকা মানে তারা রাজনৈতিক প্রতারণা করেছেন, বিষয়টা এমন? হ্যাঁ, তারা রাজনৈতিক প্রতারণা তো করেছে। আপনি তো, এটা তো আমি অবশ্যই এখনো বলবো যে তারা রাজনৈতিক প্রতারণা করেছে। কারণ জুলাই তো আমাদের কাছে একটা বড় বিষয়, এবং আমরা আসলে রাজনীতিতে জুলাইয়ের উপরে এসেছি। এই জুলাই অভ্যুত্থানের ঘটনাটা যদি না ঘটতো, এত মানুষের শহীদ না হতো, আমরা এই দায় নিয়ে আসলে আমরা রাজনীতিতে হয়তো আসতাম না। মানে আমাদের এছাড়া হয়তো আমরা অন্য কোনো কাজ ছিল, কিন্তু আমরা ঐতিহাসিকভাবে মনে করেছি যে রাজনৈতিক দলগুলোর উপর আমরা ভরসা করতে পারি না। সেই জায়গা থেকে আমরা এসেছি, এবং আমরা মোটামুটি দেখলাম যে আসলে তাদের উপর ভরসা করা যায় না। কারণ তারা বেসিক যেই তাদের যে একটা ক্যারেক্টারিস্টিক, এই রাজনীতিতে শেষ কথা বলে যে কিছু নেই, এই প্রেক্ষাপটটাই বারবার উন্মোচিত হচ্ছে। তো সেই জায়গায় তো ঐতিহাসিকভাবেই পুরো বাংলাদেশ প্রতারিত হয়েছে এই রাজনৈতিক দলগুলোর কাছে, যারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করেছে। কারণ আপনি দেখেন, স্বাক্ষর করার পরের দিনই হচ্ছে যে পরের দিন ওই দিনই শিশির মনিরের স্ট্যাটাসে 3 বার সে এডিট করলো, মানে এটা হতে হবে, এটা না হলে এটা না, আবার সেটা মুছে দিল, না হলে এটা না। আবার তার পরের দিনই হচ্ছে যে গোলাম পরের বললো যে যদি আইনি ভিত্তি বা দালিল না পাওয়া যায় তাহলে তারা স্বাক্ষর মুছে ফেলবে, প্রত্যাহার করবেন। তো এটা তো আসলে খুবই চাইল্ডিশ কথাবার্তা।